নমস্কার, আমি মানস বিশ্বাস। এমবি ম্যাথ ক্লাসে সকলকে স্বাগত। আজকে আমরা মাধ্যমিকের ধাতুবিদ্যা সম্পর্কে আলোচনা করব। এই ধাতুবিদ্যাতে ভালো করে বুঝতে হবে যে ধাতুবিদ্যা বলতে কী বোঝানো হচ্ছে। দেখো, ধাতুবিদ্যাতে আমরা মেনলি তিনটে ধাতু, মেনলি সোনা, রূপো ও প্ল্যাটিনাম, এই তিনটে ধাতু আমরা আগেই পড়েছি। এটা হচ্ছে কম সক্রিয় ধাতু। এইগুলো আমাদের পরিবেশে, মানে আমাদের মাটির তলাতেই পাওয়া যায়, কিন্তু এগুলো মুক্ত অবস্থায় পাওয়া যায়। এগুলো সবগুলো কী অবস্থায় পাওয়া যায়? মুক্ত অবস্থায়। এই মুক্ত অবস্থায় পাওয়া যায় বলে এইগুলো পাওয়া গেলেও কিছু কিছু ধাতু আছে, যেমন ধরো লোহা, যেটাকে আমরা ইংরেজিতে কী বলা হয়, লোহাকে ইংরেজিতে কী বলা হয়? আয়রন। লোহা বলা যাবে, বা এটাকে আর এক নামে ডাকা হয় লোহা বা আয়রন। এগুলো কিন্তু মুক্ত অবস্থায় পাওয়া যায় না। বা যদি বলো কপার, বা বাংলায় আমরা কি জানি, কপারকে ইংরেজিতে কী বলা হয়? কপার বা তামা, অনেকে তামা বলে ডাকে। বা আমি যদি বলি জিঙ্ক, এটাকে আরেক নামে ডাকা হয় জিঙ্ক, বা অনেকে দস্তা বলে ডাকে। তাহলে দুটো করে নাম, কিন্তু ইংরেজি নাম একটা, বাংলা নাম একটা। এইগুলো, অথবা অ্যালুমিনিয়াম, অ্যালুমিনিয়ামের নাম একটিতে, অ্যালুমিনিয়াম। চলো, এই চারটে ধাতুগুলোর মধ্যে ভালো করে যদি দেখো, এই লোহা, কপার বা তামা, জিঙ্ক ধাতু, এগুলো কিন্তু মাটির নিচে, এই ধরো মাটি, এই মাটির ওপরে এখানে ধরো গাছপালা রয়ে গেছে, গাছপালা রয়েছে ওপরে, কিন্তু এই গাছপালা থাকা সত্ত্বেও এই মাটির নিচে কিন্তু এরা অবস্থান করে। এবার এই মাটির নিচে কিন্তু এমনি এইরকম জিঙ্ক, কপার, তামা এগুলো কিন্তু নর্মাল নেই। এরা অনেক মাটি থেকে শুরু করে বিভিন্ন রকমের পদার্থ দ্বারা মিশ্রিত আছে, মানে এইগুলো ভর্তি, নোংরা ভর্তি মিশে আছে। এবার এইটাকে তো আর সহজে নিষ্কাশন করা সম্ভব নয়। এটাকে বার করতে গেলে কি করতে হবে? এর ভেতরে যে ধাতুটা রয়েছে, নোংরা টোংরা মিশে, বিভিন্ন নোংরা, বালি, কাদা এগুলো মিশে আছে, এইগুলোকে যদি বার করতে হয় তাহলে আমাদেরকে কি করতে হবে? এখান থেকে যে পদ্ধতিতে এই খনিজ, মানে অর্থাৎ যেটা যখন মাটির নিচে নোংরা মিশে আসছে, এটার নাম হচ্ছে খনিজ, এটার নাম খনিজ। তুমি কি করলে? মাটি খনন করে এখান থেকে এই নোংরা অবস্থায় এটা বার করে নিয়ে এসে তুমি এইটাকে এর মধ্যে থেকে এই যে এটা বার করে নিলে, এটার নাম হয়ে গেল আকরিক। যখন মাটির ওপরে চলে আসছে, মানে মুক্ত অবস্থায় যখন এটা সহজে বার করতে পারছো, তখন নাম আকরিক। এটা সম্পর্কে আমরা পরে জানবো, কিন্তু তোমরা আগে এই জায়গাটা টপিকটা ভালো করে বুঝে নাও। যখন মাটির নিচে থাকছে তখন সেটাকে বলা হয় খনিজ। এই খনিজ থেকে যখন নোংরা পরিশোধন করা হয়, বিভিন্ন ধরো বালি, মাটি, কাদা এগুলো পরিশোধন করা হয়, এইগুলোকে দিয়ে যেটা পাওয়া যায় সেটাকে বলা হয় আকরিক। এবং এই যে পদ্ধতিটা, যে প্রসেসে এর ভেতরের যে নোংরাগুলো বার করা হয়, এই প্রসেসটাকে বা পদ্ধতিটাকে বলা হয় ধাতুবিদ্যা। কি বললাম? ধাতু নিষ্কাশন। এই নিষ্কাশনের এই পদ্ধতি, যে পদ্ধতিতে ধাতুটা বার করা হয়, এই পদ্ধতিটাকে বলা হয় ধাতুবিদ্যা। এই ধাতুবিদ্যাতে তিনটে টার্ম ভালো করে বুঝে নাও। সেই তিনটে টার্ম হচ্ছে লোহা, আয়রন। এই তিনটে আমাদের ধাতু আছে, এই তিনটে আমরা নিষ্কাশন মেনলি করা হয়। এই তিনটেই তোমাদের মাধ্যমিকের সিলেবাসে আছে। এবার ভালো করে বোঝো, এই লোহা যে ধাতুটা, এই ধাতুটা বা আয়রন, যে ইংরেজিতে আয়রন বলা হবে লোহাকে, এর সংকেত কি জানো তো তোমরা? এর সংকেত হচ্ছে Fe। কপার বা তামার এর সংকেত তোমরা অবশ্যই জানো, এর Cu, কপার। জিঙ্ক ধাতুটার তোমরা জানো Zn বা জিঙ্ক, বা এটাকে অনেকে বাংলায় দস্তা বলে ডাকে। অ্যালুমিনিয়ামের সংকেত তোমরা জানো Al। এবার দেখো, এই লোহার যে তিনটে ধাতু রয়েছে, এই তিনটে ধাতু তিনটে ভাগ আছে। এই তিনটে ধাতুর তিনটে ভাগ আমি করে দিই, ভালো করে বোঝো। 3 রকমের ধাতু হয়। সেই ধাতুটা হচ্ছে, প্রথম হচ্ছে কাস্ট আয়রন, দ্বিতীয়টাকে বলা হয় রট আয়রন, আর 3 নম্বরটাকে বলা হচ্ছে
ইস্পাত বা এটাকে অনেকে স্টিল বলে ডাকে। তাহলে তিনটে জিনিস, এক হচ্ছে কাস্ট আয়রন, রট আয়রন আর ইস্পাত। এবার কাস্ট আয়রন এর মধ্যে কি থাকে ভালো করে দেখো, এই কাস্ট আয়রনে এর মধ্যে বেশি নোংরা বা কার্বনের পরিমাণ বেশি থাকে। কার্বন বলতে এখানে থাকে 2 থেকে 4% কার্বন, কি থাকে, কার্বন থাকে, অর্থাৎ এর মধ্যে অপদ্রব্যের পরিমাণ অনেকটা বেশি থাকে, ওই যে নোংরার পরিমাণটা বেশি থাকে। তাহলে এর দাম বেশি হবে না কম হবে বলো তো? এর দামটা অনেক কম হবে। তাহলে এর দাম যদি কম হয়, এই কম জিনিসটা আমরা কোন কোন কাজে ব্যবহার করতে পারবো বলতে পারবে? 1 নম্বর কাজে আমরা মেনলি কী কাজে কমা জিনিসপত্র কোন জায়গায় ব্যবহার করা হয়? ধরো পাইপ, রাস্তায় পাইপ পড়ে থাকে দেখতে পাচ্ছ, কারণ এটার দাম অনেক কম হয় পাইপ। তারপরে যে রাস্তায় দেখেছো, আরও দেখেছো যে আলোক স্তম্ভ, যে এগুলো ব্যবহার করা হয়। আলোক স্তম্ভ মানে বড় বড় লাইটের যে ল্যাম্পগুলো হয় সেইগুলো ব্যবহার করা হয়। রেলিংয়ে ব্যবহার করা হয়। কেন ব্যবহার করা হয় বলো তো? কারণ একটাই, এগুলোর দাম অনেক কম হয়, কারণ এর মধ্যে নোংরা বেশি, আর নোংরা বেশি হওয়ার জন্য, নোংরা বলতে কি, কার্বনের পরিমাণ বেশি হয়। কার্বনের পরিমাণ বেশি হওয়ার জন্য এগুলো কোথায় পাওয়া যায়? রাস্তায় দেখতে পাওয়া যায়। দামি জিনিস কখনো, ধরো সোনা তুমি কি কখনো রাখবে রাস্তার মধ্যে? কখনোই রাখবে না। কারণ তাহলে আমরা কী দেখলাম, যে কার্বনের যে জিনিস, পাইপ, আলোকস্তম্ভ, রেলিং, এগুলো রাস্তায় দেখা যায়, এগুলোর দাম অনেক কম হয়, তাই না? সেই জন্য এইগুলোকে ব্যবহার করা হয় কাস্ট আয়রন রূপে। আচ্ছা চলো নেক্সট দেখি। নেক্সট হচ্ছে রট আয়রন। রট আয়রনে কার্বনের পরিমাণ কত থাকে? রট আয়রনের কার্বনের মনে রাখবে 0.1 থেকে 0.15%। এতে এত পরিমাণ কার্বন থাকে। তাহলে এইটা আবার কোন জায়গায় ব্যবহার করা হয়? দেখো তোমরা পেরেক ব্যবহার করেছো তো, পেরেক তুলনামূলক পেরেক পড়ে থাকতে দেখো, কিন্তু তুলনামূলক রাস্তায় বেশি পড়ে থাকে কি? দেখা যায় না। তাহলে এটা ওর থেকে একটু এক্সপেন্সিভ, একটু দামি বেশি, এগুলো ব্যবহার করা হয়। আচ্ছা তারপরে শেকল, সেগুলো রাস্তায় খুব একটা দেখো পড়ে থাকতে দেখা যায় না, শেকলে ব্যবহার করা হয়। তারপরে দেখো বিভিন্ন তার, মানে ছোট ছোট জিনিস যেগুলো, সেগুলো কিন্তু এই রট আয়রন দিয়ে তৈরি করা। মানে পেরেক ছোট একটা জিনিস, শেকলের যে পার্টগুলো হয় ছোট ছোট জিনিস, তার ছোট একটা জিনিস, এইগুলো কিন্তু রট আয়রন দিয়ে ব্যবহার করা হয়। হলো। এবার ইস্পাত কোন কাজে ব্যবহার করা হয়? ইস্পাত বলতে যেগুলো আমরা বেশি লোহার তৈরি, যেটা এক্সপেন্সিভ জিনিসগুলো, যেমন রেল লাইন যেটা তৈরি করা হয়, সেটা কি দিয়ে তৈরি করা হয়? ইস্পাত দিয়ে। তারপরে রেল লাইনের চাকা, এটা রেল লাইন ব্যবহার করা হয়, চাকা ব্যবহার করা হয় রেল লাইনে। এই যে রেল লাইনের যে চাকা, সেটাও কিন্তু ইস্পাত দিয়ে ব্যবহার করা হয়। তারপরে ধরো যুদ্ধ জাহাজ, এটাও এক্সপেন্সিভ জিনিস, এটাও গাড়ি, ট্যাঙ্কার, বন্দুক, আর আমরা বাড়িতে যেগুলো বেশি ব্যবহার করি, থালা, খুন্তি, বাটি, এগুলো তো রাস্তায় বেশি পড়ে থাকতে দেখো কি? এগুলো সব এক্সপেন্সিভ জিনিসপত্রগুলো বেশি, মানে লোহার তৈরি এক্সপেন্সিভ যে জিনিসপত্রগুলো, সেগুলো কিন্তু ইস্পাত দিয়ে তৈরি হয়। তাহলে ছোট তাহলে আরেকবার রিভিশন করে দিই। কাস্ট আয়রন কোনগুলো? যেগুলো রাস্তায় দেখতে পাওয়া যায় সেগুলো হচ্ছে কাস্ট আয়রন। সেটার পরিমাণ, কার্বনের পরিমাণ বেশি থাকে, মানে অপদ্রব্য তুলনামূলক অনেক বেশি থাকে, সেই জন্য এগুলো ব্যবহার করা হয়। রট আয়রন কোনগুলো? রট আয়রন হলো পেরেক, শেকল, তার, মানে ছোট ছোট জিনিস। মনে রাখবে পেরেক ছোট হয়, শেকলের যে পার্টগুলো হয় সেগুলো ছোট ছোট হয়, তার অল্প হয়, ছোট, এইগুলো কিন্তু রট আয়রন দিয়ে ব্যবহার করা হয়। ইস্পাত কোনগুলো? দামি রেল লাইন, চাকা, যুদ্ধজাহাজ, গাড়ি, ট্যাঙ্কার, বন্দুক, এগুলো সব দামি জিনিসপত্র, এইগুলো কিন্তু এই দিয়ে ব্যবহার করা হয়। আচ্ছা এবার বলো তো তামা, এই যে তামা শিখেছিলাম, এই তামা কোন কাজে ব্যবহার করা হয়? তামা তোমরা একটা জিনিস খুব ভালো মতোই জানো, কি বলো তো? সেটা হচ্ছে তামা তার, তামা দিয়ে তার ব্যবহার করা হয়। তার বলতে কোনগুলোকে বোঝানো হচ্ছে? তোমরা জানো তার, আমরা যে বৈদ্যুতিক ইলেকট্রিক তার ব্যবহার করি, সেটা কি দিয়ে ব্যবহার করা হয়? তামা দিয়ে ব্যবহার করা হয়।
এছাড়াও কি ব্যবহার করা হয়, তোমরা আগে একটা চ্যাপ্টার পড়েছিলাম যে তড়িৎ লেপনে কিন্তু তামা ব্যবহার করা হয়। এছাড়াও বিভিন্ন রকম তামা দিয়ে তামার আংটি ব্যবহার, তোমরা শুনেছ তামার আংটি পড়েছো। তারপরে বিভিন্ন বাসনপত্রও দেখেছো যে তামার গ্লাসে, ওই যে জল খেতে বলে যে সকালবেলা তামার গ্লাসে জল খাওয়াটা ভালো, তাহলে তামার বিভিন্ন রকম বাসনপত্রও হয়, তাই তো। বিভিন্ন কপারের সেই থালা বাসনপত্র দেখেছো না, যে গ্লাস দেখেছো, অনেকে কপার তোমরা অনেকে ব্যবহার করো, তামার যে বোতলগুলো হয় সেগুলো ব্যবহার করা হয়, তথা তার যে বৈদ্যুতিক তার, তাই না, বৈদ্যুতিক তার থেকে তড়িৎ লেপন করতে বাসনপত্র হিসাবে কিন্তু তামা ব্যবহার করা হয়। এবার জিঙ্ক কোথায় ব্যবহার করা হয়? জিঙ্ক মেনলি তোমরা ছোটোবেলায় পড়েছিলে যে জিঙ্ক প্রলেপ দিতে ব্যবহার করা হয়। তারপরে লোহার উপরে জিঙ্কের প্রলেপ দেওয়া হয়, এটাকে বলা হয় গ্যালভানাইজ লোহা। এটা করলে কি হয়, বিভিন্ন রকম মরচে ধরা থেকে রক্ষা পাওয়া যায়। এটা ছোটোবেলায় পড়েছিলাম। এটাকে কি বলা হয়? জিঙ্কের যে প্রলেপ দেওয়া হয়, জিঙ্কের প্রলেপ, এটাকে কি বলা হয়? এটাও কিন্তু অনেক শর্ট প্রশ্নে আসতে পারে। জিঙ্কের প্রলেপ দেওয়াকে কি বলা হয়? জিঙ্কের প্রলেপ দেওয়াকে বলা হয় গ্যালভানাইজেশন। জিঙ্কের প্রলেপ কার ওপরে? লোহার ওপর জিঙ্কের প্রলেপ দেওয়া হয়, এটাকে বলা হয় গ্যালভানাইজেশন। এটার ফলে কি হয়, বিভিন্ন মরিচা পড়া থেকে আটকায়, এটা গেল একটা। এছাড়াও বিভিন্ন ছাপার ব্লক তৈরিতেও কিন্তু ব্যবহার করা হয়। সাদা রং প্রস্তুতিতে, তারপরে ছাপার ব্লক হিসাবে কিন্তু কি ব্যবহার করা হয়? জিঙ্ক ব্যবহার করা হয়। আচ্ছা, অ্যালুমিনিয়াম কোন কাজে ব্যবহার করা হয় বলতে পারবে? অ্যালুমিনিয়ামের তো শুনেছো, অ্যালুমিনিয়ামের থালা বাটি এইসব তৈরি হয়। অ্যালুমিনিয়ামের দেখবে সব যে তার ব্যবহার করো, সব তার কিন্তু তামার হয় না। কখনো কখনো তামার তার ছিঁড়ে দেখবে তার মধ্যে কেমন সাদা সাদা রঙের তারও দেখা যায়, সেগুলোর দাম কম হয়, বুঝলে। এগুলোর দাম তামার থেকে অনেক কম হয়। যদি তুমি বাজারে দেখো ওই লাল আর কালো রঙের এক ধরনের তার দেখতে পাওয়া যায়, ওই তারটাও কিন্তু ওর মধ্যে দিয়েও কারেন্ট যেতে পারে, কিন্তু ওটার দাম কম হয়, কিন্তু সেটা টিকসইটা অনেক কম হয়, সেটা পড়ে। কিন্তু মেনলি অ্যালুমিনিয়ামের যে তারগুলো কিন্তু এই তারও কিন্তু ব্যবহার করা হয়, বৈদ্যুতিক তারেও দেখবে এগুলো সাদা রঙের দেখতে হয়, সেটা হচ্ছে বৈদ্যুতিক তার হিসাবে ব্যবহার করা হয়। আচ্ছা, এছাড়া কোথায় ব্যবহার করা হয়? দেখো, এইটা অ্যালুমিনিয়াম তুমি যদি নিয়ে দেখো, অ্যালুমিনিয়ামের থালা যেগুলো হয় বিরাট হালকা হয়। থালা বাসন কোসন তো আসে অ্যালুমিনিয়ামের, দেখবে বিভিন্ন রকম ডিম ভাজার তাওয়া দেখেছো তো, ডিম ভাজার তাওয়া অ্যালুমিনিয়ামের হয়। বিভিন্ন রকমের ডিম টোস্ট খেতে গেলে, কোনো জায়গায় ডিম টোস্ট খেতে গেলে ডিম ভাজার তাওয়া দেয়। তাহলে এটা আমি যদি বলি এগুলো কি বাসন তৈরিতে ব্যবহার করা হয়? হ্যাঁ, সেটাও ব্যবহার করা হয়। রান্নার বাসনপত্র হিসাবে ব্যবহার করা হয়। আচ্ছা, 2 গেল। 3 নম্বর, ওই যে ডিম টোস্টের জন্য যেটা ব্যবহার করা হয় অ্যালুমিনিয়ামের তাওয়া। তারপরে ওই যে জেলে যে থালাই দেওয়া হতো আগেকার দিনে, সেটা হচ্ছে কিসের? অ্যালুমিনিয়ামের থালাই ব্যবহার করা হতো, তাহলে রান্নার বাসনপত্র হিসাবে ব্যবহার করা হতো। কিন্তু এই ভালো করে যদি দেখো, অ্যালুমিনিয়ামের যে কখনো যদি একটা ডিশ ধরো, তুলনামূলক দেখবে একটা স্টিলের থালা ভারী হয়, অ্যালুমিনিয়ামের তারা হালকা হয়। কারণ এই অ্যালুমিনিয়ামের ওজনটাই, ধাতুটাই এমন যেটা একটা হালকা ধাতু। তাহলে যদি হালকা হয়, বলো তো, হালকা যদি হয় এটা প্লেনে ব্যবহার করা যাবে কি যাবে না? কারণ প্লেন তো হালকাই দরকার, আকাশে উড়বে, ভারী জিনিস হলে তো নেমে যাবে। তাহলে প্লেন হালকা হওয়া দরকার। তাহলে হালকার জন্য কি ব্যবহার করা হবে? এটা কিন্তু বিভিন্ন রকমের আমরা যে প্লেন ব্যবহার করি যাতায়াতের জন্য, সেই প্লেনের বিমানের কাঠামো প্রস্তুতিতে ব্যবহার করা হয়। এছাড়া দেখবে এখনকার খুব একটা জিনিস প্রচলিত হচ্ছে, সেটা হচ্ছে আমরা যে স্লাইড যে জানলাগুলো ব্যবহার করছি, তার তলায় দেখবে একটা প্লেট মতো দেওয়া হচ্ছে, যে জানলা, সেই স্লাইড প্লেটগুলো যে চারপাশে একটা দেওয়া হয়, সেগুলো হচ্ছে অ্যালুমিনিয়ামের। অর্থাৎ জানলা দরজার ফ্রেম, জানালা ও
স্লাইড যেগুলো ব্যবহার করা হয় বাড়িতে, এপাশ ওপাশ করে ঠেলা হয়, অর্থাৎ জানলা ও দরজার ফ্রেম হিসাবে, মানে চারপাশে দেওয়া হয় ফ্রেম, যে কাচের জানলাগুলো হয় ফ্রেম হিসাবে ব্যবহার করা হয়। আচ্ছা, এটা আশা করি বোঝা গেল। আচ্ছা, তাহলে লোহা আমরা কি দেখছি, এগুলোই। তাহলে দেখো ভালো করে, লোহা, আয়রন, ভালো করে এটা লিখে নিতে পারো, এইগুলো কি কি কোন কাজে ব্যবহার করা হয়। এবার শোনো, এই লোহা, তামা, জিঙ্ক এগুলোর ওপরে তো অনেক সময় প্রলেপ দেওয়া হয়, আমরা দেখেছি। প্রলেপ কী কিসের জন্য দেওয়া হয়? কারণ প্রলেপ দিলে বিভিন্ন রকমের মরিচা থেকে আটকানো যায়, তাই না? এরকম আমরা আগেই পড়েছি। কিন্তু আমাদের এবার যে নতুন টপিকটা আসবে সেটা হচ্ছে ধাতু সংকর। ধাতু সংকর, ধাতু সংকর কোনগুলো? দেখো, যখন দুটো ধাতু মিশিয়ে একটা ধাতু তৈরি করা হচ্ছে, সেই রকম ধাতুকে বলা হয় ধাতু সংকর। যেমন আমি তোমাকে যদি বলি যে ধরো টিন, আমরা যে ফিউজ তার ব্যবহার করি, ধরো টিন আর সীসা দুটোই ধাতু, এই দুটো ধাতু দিয়ে কি করা হচ্ছে, যে ফিউজ তার তৈরি করা হচ্ছে, তাই না? এই তাহলে ফিউজ তার যেটা তৈরি করা হচ্ছে টিন আর সীসা দিয়ে, তাহলে এটা কি, এটাও টিনও একটা ধাতু, সীসাও একটা ধাতু, তাই না? এই দুটো ধাতু দিয়ে কিন্তু যেটা তৈরি করা হয়, যে নতুন একটা ধাতু পাওয়া গেল, দুটো ধাতু মিক্স করে যে ধাতুটা পাওয়া গেল তাকে বলা হয় সংকর ধাতু বা ধাতু সংকর। ধাতু সংকরের পরিবর্তে অনেকে সংকর ধাতু বলে। তাহলে দুই বা ততোধিক ধাতু মিশিয়ে যখন একটা ধাতু তৈরি করা হয়, সেটাকে ধাতু বলতে কি, দুই বা ততোধিক ধাতু মিশিয়ে একটা যে মিশ্রণটা তৈরি করা হলো, মানে মেশানো হলো, সেটাকে বলা হয় ধাতু সংকর। শুধু কি, এবার প্রশ্ন হচ্ছে এক্ষেত্রে কি দুটো ধাতুই মিশবে? উত্তর হচ্ছে না, শুধু ধাতু না, ধরো ধাতুর সাথে বিভিন্ন রকমের কার্বন, সিলিকন, ফসফরাস এইসব জিনিস অধাতু, মানে যেগুলো ধাতুর সাথে অধাতু মিশেও কিন্তু ধাতু সংকর তৈরি করতে পারে। তাহলে এটা একটা ধাতু ছিল, তাই তো? ধাতু, এটাও ধাতু, এটা থেকে যেটা পেয়ে গেলাম এটাকে বলা হয় সংকর ধাতু, তাই না? এবার প্রশ্ন হচ্ছে, দেখো আমি দেখাই, কখনো যদি এই রকম হয়, আমি যদি একটা উদাহরণ দিই, যে লোহা, নিকেল আর কার্বন, এই তিনটে লোক যদি মেশানো হয়, তাহলে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে ইনভার। এই ইনভার হচ্ছে সংকর ধাতু, বলতে পারলাম কি, এটা হচ্ছে সংকর ধাতু, এটা সংকর ধাতু, বুঝলাম। কিন্তু এটা কিন্তু ধাতু, লোহা একটা ধাতু, এটাও কিন্তু ধাতু, কিন্তু কার্বন তো আর ধাতু না, এটা হচ্ছে অধাতু। তাহলে আমরা কি শিখছি, যে দুই বা ততোধিক ধাতু মিলে যেটা তৈরি হয় সেটা তো সংকর ধাতু হতেই পারে। আবার সবসময় যে ধাতু মিশবে তার কোনো মানে নেই, ধাতুর সাথে এই অধাতুটাও মিশে থাকতে পারে, যেমন এটার ক্ষেত্রে কার্বন উপস্থিত। তাহলে ধাতুর সাথে বিভিন্ন দুই বা ততোধিক ধাতু বা বিভিন্ন রকমের ধাতব, অধাতব জিনিস, যেমন এই তিনটে লোক খুব মেশা দেখা যায়। এই তিনটে লোক অধাতু হিসেবে, যদি বলো অধাতু হিসেবে কী কী লোক হিসাবে মেশা দেখতে পারবো আমরা, সেটা হচ্ছে কার্বন, সিলিকন আর ফসফরাস। অনেক ধাতুতে দেখা যাবে এই তিনটে লোক লক্ষ্য করা যাচ্ছে, কার্বন, সিলিকন আর ফসফরাস। এই তিনটে লোক অনেক সময় অধাতু হিসেবে দেখা যেতে পারে, এইগুলোকে বলা হয় অধাতু। এইগুলো হচ্ছে এইগুলো মিশেও কিন্তু সংকর ধাতু তৈরি হতে পারে। তাহলে পরীক্ষায় যদি বলে সংকর ধাতু কাকে বলে, তাহলে কি বলবো, দুই বা ততোধিক ধাতু বা এই সকল পদার্থ, অর্থাৎ কার্বন, সিলিকন, ফসফরাস, এই সকল পদার্থ মিশ্রিত করে যে নতুন দ্রবণ উৎপন্ন হয়, অবশ্যই সেটা কঠিন হবে, ধাতু আর নরম হবে না, মিশে যখন একটা কঠিন দ্রবণ তৈরি হয় তখন তাকে বলা হয় ধাতু সংকর। এবার হচ্ছে এই ধাতু সংকর আমাদের কি কাজে ব্যবহৃত হয়, ধাতু সংকরের সুবিধা কি? ধাতু সংকরের যদি বলো
আমরা ধাতু সংকর কেন দুটো ধাতু, দুটো বা তিনটে ধাতু মেশাতে যাব? আমার কোনো দরকার আছে কি? হ্যাঁ, আমাদের দরকার আছে। এই ধাতু সংকরের কিছু ভালো দিক বলে দিচ্ছে। দেখো, এই দুটো ধাতু মেশালে, অনেক ধাতু আছে, দুটো ধাতু মেশালে একটা কাজ হতে পারে, ধাতুর কাঠিন্য বাড়ে। ধাতুর কাঠিন্য বাড়ে। ধাতুর কাঠিন্য বাড়ে মানে কি? কাঠিন্য বাড়ে মানে হচ্ছে, দেখো আমরা যে ইস্পাত মানে যেগুলো ব্যবহার করি, ধরো এই ইনভার দেখা যাবে লোহা আর নিকেলের থেকে অনেক বেশি শক্ত। তাহলে কি এর পাওয়ারটা অনেক বেড়ে যায়, অর্থাৎ ধাতুর কাঠিন্য অনেকটা বেড়ে যায়। এবং বিভিন্ন ধাতু আছে যেগুলো জলবায়ুর হাত থেকে রক্ষা পায়। জলবায়ুর হাত থেকে রক্ষা, তাই তো? জলবায়ুর হাত থেকে রক্ষা পায়। আবার তাপ অনেক সময় প্রয়োজন মতো ধাতু মিশিয়ে তাপ ও তড়িৎ পরিবাহিতা কমানো বা বাড়ানো যায়। বোঝা গেল আশা করি? এইগুলো ধাতু সংকরের সুবিধা। যদি বলে সুবিধা কি, এটা এটা এটা, এই তিনটে বলে দিলে হয়ে যাবে। চলো এবার কিছু ধাতু সংকর নিয়ে আমরা একটু আলোচনা করে নিই। চলো, ধাতু সংকর বলতে কতগুলো ধাতু সংকর এতক্ষণ দেখছিলাম, এবার কিছু ধাতু সংকর নিয়ে আলোচনা করি। প্রথম আমরা যদি দেখি যে প্রথমে ধরো স্টেনলেস স্টিল যদি বা নাইক্রোম তার নিই, ধরো সাপোজ একটা নাইক্রোম তার নিলাম। নাইক্রোম তার নিলে নাইক্রোম তারের মধ্যে কি কি থাকে ভালো করে বলতে। নাইক্রোম তারের মধ্যে মেন যে তিনটে জিনিস থাকে সেটা হলো নিকেল, ক্রোমিয়াম প্লাস লোহা, এই তিনটে জিনিস থাকে। এবার প্রশ্ন হচ্ছে, আমি এগুলো তো ভুলে যাব যে এই তিনটে জিনিস থাকে, কারণ এরপরে আরও কিছু আসবে। তো মেনলি নাইক্রোমের মনে রাখবে দন্তের ন দিয়ে নিকেল, ক্র দিয়ে ক্রোমিয়াম, আর মানে ল দিয়ে, এখানে তো ল নেই, সেই হিসাবে তুমি মনে রাখবে ল দিয়ে নাইক্রোম তার, আর একটা পড়ে থাকলো নিকেল, ক্রোমিয়াম আর লোহা। এটা একটু মনে রাখবে, এই তিনটে জিনিস থাকে, নিকেল, ক্রোমিয়াম আর লোহা। এটা তোমাদের সিলেবাসে নেই, জাস্ট বলে দিলাম। আচ্ছা, এটা মনে না রাখলেও হবে। চলো নেক্সট পার্টে একটু দেখি। নেক্সট হচ্ছে তোমার স্টেনলেস স্টিল। স্টেনলেস স্টিল কি? স্টেনলেস স্টিলের মধ্যে কি কি থাকে? স্টেনলেস স্টিলের মধ্যে থাকে কার্বন, লোহা, নিকেল, ক্রোমিয়াম। দেখো এর জন্য মনে রাখবে কিভাবে? এর জন্য মনে রাখবে একটা নতুন ট্রিক বলে দিই। স্টেনলেস স্টিল কেমন হয় জানো তো? স্টেনলেস স্টিলকে কিন্তু অনেকে কলঙ্কহীন লোহাও বলে। হ্যাঁ, কলঙ্কহীন লোহা। তো এই কলঙ্কহীন লোহা বললেও মেনলি এর জন্য একটা ট্রিক মনে রাখবে, কালো নাইক্রোম। কালো নাইক্রোম বলতে দেখো, ক দিয়ে কি? ক দিয়ে কার্বন, লকার দিয়ে লোহা, দন্তের ন দিয়ে নিকেল আর ক্রো দিয়ে ক্রোমিয়াম।
তাহলে কালো নাইক্রোম, কালো নাইক্রোম মনে রাখবে স্টেনলেস স্টিলে থাকে কালো নাইক্রোম। কালো নাইক্রোম মানে হচ্ছে কার্বন, লোহা, নিকেল, ক্রোমিয়াম। আচ্ছা, স্টেনলেস স্টিল অনেক সময় প্রশ্ন আসে কী কাজে ব্যবহার হয়, একটা করে মনে রাখবে যে স্টেনলেস স্টিল আমরা যে কাঁটা চামচ ব্যবহার করি, কাঁটা চামচ বা ছুরি, এটাতে কিন্তু স্টেনলেস স্টিল ব্যবহার করা হয়। বোঝা গেল? এবার চলে আসি সেকেন্ড হচ্ছে কি ব্যবহার করা হয়, পিতল। পিতলের মধ্যে কী কী থাকে? পিতলের মধ্যে মনে রাখবে, পিতলের মধ্যে থাকে হচ্ছে তামা প্লাস জিঙ্ক। তামা জিঙ্ক বলতে এটাকে মনে রাখবো কি, পিতলের, এটা ঠিক মনে রাখার ঠিক হচ্ছে পিতাজি। পিতাজি বলতে কোনগুলো বোঝানো হচ্ছে, পি দিয়ে পিতল, এই পি দিয়ে পিতল, ত দিয়ে তামা, আর জি দিয়ে জিঙ্ক, তাহলে পিতাজি। মনে রাখবে পিতলের মধ্যে কি থাকে, পিতাজি। আচ্ছা বলো তো পিতল আমাদের কি কাজে ব্যবহার করা হয়? পিতলের গোপাল হয়, জানো তো? পিতলের গোপাল হয়। তাহলে এই পিতলের গোপাল যেগুলো আমরা ব্যবহার করি, গোপাল, এছাড়াও বিভিন্ন পিতলের বাসনও দেখেছো, তাই তো? তাহলে এটা মনে রাখবে পিতলের ব্যবহার হচ্ছে বাসন রূপে। ঠিক আছে? তাহলে আর পিতলের কী কী থাকে, পরীক্ষায় প্রশ্ন আসে কিন্তু পিতলের মধ্যে কী কী থাকে। পিতলের মধ্যে মনে রাখবে তামা থাকে আর জিঙ্ক থাকে। আচ্ছা, তারপরে বলি হচ্ছে জার্মান সিলভারে কি থাকে? জার্মান সিলভারের মধ্যে কি থাকে? জার্মান সিলভারের মধ্যে থাকে হচ্ছে নিকেল, তামা, জিঙ্ক। মনে রাখবে জার্মানিতে কে গিয়েছিল? জার্মানিতে তোমরা আজাদিন ছোটোবেলায় পড়েছিলে, আজাদিন ফৌজের জন্য নেতাজি গিয়েছিল। তাহলে জার্মানে যেটা ব্যবহার করা হচ্ছে, জার্মানে হচ্ছে নেতাজি। আগেরটা কি ছিল? পিতাজি, এটা হচ্ছে নেতাজি। নেতাজি বলতে কি, কে কে আছে? জার্মানে নেতাজি গিয়েছিল, তাই নে দিয়ে নিকেল, ত দিয়ে তামা, আর জি দিয়ে জিঙ্ক, নেতাজি। জার্মানে নেতাজি গেছিল, নিকেল, তামা, জিঙ্ক। পিতলে পিতাজি, মনে থাকবে। এবার জার্মান সিলভারে কি ব্যবহার করা হয়? জার্মান সিলভার ব্যবহার করা হয় বিভিন্ন রকমের বাসনপত্র, এটাই একটা লিখবে বাসনপত্র। আগেরটাতেও মনে রাখবে বাসনপত্র, ফুলদানি, আর এটাতেও মনে রাখবে বাসনপত্র, ফুলদানি। একই রকমের নাম, অনেকটা পিতাজি, নেতাজি, তাই জন্য মনে রাখবে যে এই দুটোই বাসনপত্র, ফুলদানিতে ব্যবহার করা হয়। চলে আসি পরের টপিক হচ্ছে, দেখো কি ব্যবহার করা হয়। ধরো ব্রোঞ্জের মধ্যে কি থাকে? ব্রোঞ্জের মধ্যে থাকে হচ্ছে তামা প্লাস টিন। কি করে মনে রাখবো? এটা মনে রাখবে হচ্ছে, এটা ঠিক হচ্ছে বোতামটি বলতে কি, বো দিয়ে ব্রোঞ্জ, তা দিয়ে তামা, টি দিয়ে টিন, বোতামটি ব্রোঞ্জে মধ্যে থাকে। এইবার মনে রাখবে ব্রোঞ্জে বোতামটি, বোতাম, তামা, টিন থাকে। আচ্ছা, এর মধ্যে কি থাকে? তামা আর টিন। আচ্ছা, এটা কি কাজে, ব্রোঞ্জ কি কাজে ব্যবহার করা হয়? ব্রোঞ্জ ব্যবহার করা হয় বিভিন্ন, আগেকার দিনে তুমি জানো ব্রোঞ্জের ধাতু দিয়ে বিভিন্ন রকম মূর্তি,
মুদ্রা, এগুলো কিন্তু এখন এতটা ব্যবহার নেই, এগুলো আগেকার দিনে ব্যবহার করা হতো। তো ব্রোঞ্জের মধ্যে থাকে। এছাড়াও কাঁসা 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 বা বেল মেটাল, কাঁসাকে অনেকে বেল মেটাল বলে ডাকে, এটা কি কাজে ব্যবহার করা হয়? এটা ব্যবহার করা হয় এই আগেরটার মতোই, বোতামটির মতোই, তামা থাকে এর মধ্যে আর টিন থাকে। এই কাঁসা ব্যবহার করা হয়, আমরা জানি কাঁসার বাসন হয়, তাহলে বাসনপত্রে কিন্তু কি ব্যবহার করা হয়? কাঁসা ও বেল মেটাল, তামা ও টিন। এটার জন্য, এটা তুমি যদি মনে করে রাখো যে মনে রাখার জন্য ট্রিক বলে দাও, তাহলে আমি বলে দিতে পারি, সেটা হচ্ছে বোলতাটি। বোলতাটি বলতে এই বেল মেটাল, তাই বো, তো আকারে তামা, রয়েছে টিন, বাসনপত্রে ব্যবহার করা হয়। চলো এবার চলে আসে হচ্ছে ইলেকট্রিক মেটাল। এরপরে কি আছে? ইলেকট্রন। ইলেকট্রন মেটাল। ইলেকট্রন মেটালে কিন্তু মেনলি দুটো জিনিস থাকে, সেটা হচ্ছে ম্যাগনেসিয়াম প্লাস জিঙ্ক। ম্যাগনেসিয়াম আর জিঙ্ক থাকে। ম্যাগনেসিয়াম মনে রাখবে, এটার জন্য ট্রিক হচ্ছে যে ইলেকট্রিক এর মাধ্যমে কি দেখাচ্ছে? ম্যাজিক দেখাচ্ছে। ম্যাজিক দিয়ে কি হবে? ম্যাগনেসিয়াম, জি দিয়ে জিঙ্ক। বইয়ে অনেক সময় দেখবে এখানে জিঙ্কের পরিবর্তে আর একটা জিনিস দেওয়া রয়েছে, অ্যালুমিনিয়াম। এটা লক্ষ্য রাখবে, অ্যালুমিনিয়াম মেনলি এই দুটো দিয়েই তৈরি হয়, সেটা হচ্ছে ম্যাগনেসিয়াম ও জিঙ্ক। কত পার্সেন্ট করে দেয়া এটা বইয়ে দেওয়া আছে, কিন্তু এটা সাধারণত পরীক্ষায় আসে না। পরীক্ষায় এই রকম প্রশ্নে আসে যে এই ধাতুটি কি দিয়ে তৈরি হয়, তার জন্য ট্রিকগুলো মুখস্থ করবে। ব্রোঞ্জে বোতামটি, কাঁসাকে আর এক নাম হচ্ছে বেল মেটাল, এটাকে বোলতাটি, তামা, টিন, এইগুলো গুলিয়ে যায় বলে এই ট্রিকগুলো আমি বলছি। চলো এরপরে চলে আসি হচ্ছে ইনভার। কি দিয়ে ব্যবহার করা হয়? ইনভার হচ্ছে নিকেল, কার্বন, লোহা। ট্রিক হচ্ছে ইনি কালো। ইনি হচ্ছে হর্ষই, দন্তের নয় হর্ষি দিয়ে নিকেল, তারপরে কা দিয়ে কার্বন, ল দিয়ে লোহা। ইনি কালো মানে ইনভার হয় নিকেল, কার্বন আর লোহা দিয়ে। আচ্ছা, নিকেল কি দিয়ে তৈরি হয়? নিকেল হচ্ছে দস্তা প্লাস ম্যাঙ্গানিজ। দস্তা আর ম্যাঙ্গানিজ দিয়ে তৈরি হয়। এর জন্য ঠিক নষ্ট 10টা ম্যাঙ্গো, 10টা ম্যাঙ্গো নষ্ট হয়ে গেছে, তাহলে নষ্ট দন্তের ন দিয়ে কি? নিকেল, 10টা বলতে দস্তা, ম্যাঙ্গো বলতে আম, নষ্ট 10টা ম্যাঙ্গো। এবার মনে রাখবে। চলে আসি পরের ট্রিক। এগুলো ভালো করে মুখস্থ করতে হবে, যতই ট্রিক বলে দিই ভালো করে বাড়িতে এগুলো পড়তে হবে, যে এটা ভুলে যাওয়ার জন্য, ভুল হওয়ার জন্য এগুলো বানানো হয়েছে। আচ্ছা, ইস্পাত কি দিয়ে তৈরি হয়? ইস্পাতের মধ্যে মনে রাখবে যে থাকে লোহা,
ক্রোমিয়াম, কার্বন। কার্বনের পরিমাণ খুব কম থাকে, মেনলি মনে রাখবে এটা মোটা লোক, লওকার ক লোক, লোক লোক বলতে লওকার দিয়ে লোহা, ক দিয়ে ক্রোমিয়াম, লোক। ইস্পাত একটা লোক, ইস্পাত লোক, এইভাবে লোহা ও ক্রোমিয়াম, ব্যাস মোটামুটি এইগুলো পড়বে। এগুলোর ব্যবহার যদি একটু ভালো করে দেখে নাও, ব্যবহারটা খুব কম আসে, এগুলো ব্যবহারগুলো খুব কম আসে, এই জন্য আমি অতটা ব্যাখ্যা করলাম না, তোমরা তাও বই দেখে পড়ে নেবে যে এগুলোর ব্যবহার এইগুলো। আর দুটো জিনিস যেন দরকারি, খুবই প্রয়োজনীয়, সেটা হচ্ছে ডুরালুমিন, ডুরালুমিন, আর একটা হচ্ছে ম্যাগনেলিয়াম। ডুরালুমিন, এই ডুরালুমিনের মধ্যে কী কী থাকে আর ম্যাগনেলিয়ামের মধ্যে কী কী থাকে, এই দুটো অ্যালুমিনিয়ামের থেকে থাকে মেনলি, এদের নামের মধ্যে থাকে। যেমন এটা বুঝতে পারছো, ডুরালুমিন, অ্যালুমিনিয়াম, তাই না? নাম শুনে কি মনে হচ্ছে? অ্যালুমিনিয়াম থাকবে, তাই তো? ডুরালুমিন, অ্যালু এর মধ্যে লয়স্য রয়েছে, তার মানে কি অ্যালুমিনিয়াম থাকবে, অ্যালুমিনিয়াম, তাই তো? এই যে তারপরে কি আছে? মিন, মিন, মিন মানে কি? এই যে মিন, মিন কথার অর্থ হচ্ছে মি দিয়ে ম্যাঙ্গানিজ, তাই তো? আচ্ছা, হস্যু, এই যে ডয় হস্যু, হস্যু দিয়ে কি আছে? হস্যু দিয়ে কি? হস্যু দিয়ে ঠিক হচ্ছে না, এটা অ্যাকচুয়ালি ম্যাগনেসিয়াম থাকে, ম্যাগনেসিয়াম, ম্যাগনেসিয়াম, আর মনে রাখবে দুটো থাকে ম্যাগনেসিয়াম, ম্যাগনেসিয়াম আর ম্যাঙ্গানিজ, এগুলো মনে রাখলে হয়ে যাবে। আর একটা জিনিস থাকে সেটা খুব কম থাকে, সেটা হচ্ছে কপার। আচ্ছা, ম্যাগনেলিয়াম, ম্যাগনেলিয়াম নাম শুনে বুঝতে পারছো, ম্যাগনেসিয়াম, ম্যাগ কথার অর্থ হচ্ছে ম্যাগনেসিয়াম, তাই তো? ম্যাগনেসিয়াম প্লাস লিয়াম, অ্যালুমিনিয়াম এর মতো টার্মটা আসছে, তাহলে এর মতো যদি টার্ম আসে তাহলে এটাকে কি বলা যাবে? ম্যাগনেসিয়াম। এরপরে কি বলা যাবে? ম্যাগনেসিয়াম, সেকেন্ড টার্মে অ্যালুমিনিয়াম। কি বললাম বুঝতে পারলে? এইবার চলে আসি আরেকটু টার্ম, সেটা হচ্ছে অ্যামালগাম। এটা ভালো করে শুনে নাও, অ্যামালগাম, অ্যামালগাম, অ্যামালগাম কোনগুলোকে বোঝানো হচ্ছে? অ্যামালগাম হচ্ছে, যদি এই যে ধাতু সংকর কথাটা বলছি, সেই ধাতু সংকরের মধ্যে একটা লোক, মেন লোক, প্রধান লোক হিসাবে পারদ উপস্থিত থাকে, পারদ যদি উপস্থিত থাকে, এই লোকটা যদি থাকে, তখন তাকে বলা হয় অ্যামালগাম। অ্যামালগাম, তাহলে অ্যামালগাম কী হয়? আমাদের বিভিন্ন রকম দাঁতের চিকিৎসায় অ্যামালগাম ব্যবহার করা হয়, আয়না তৈরিতে তড়িৎদ্বার রূপে ব্যবহার করা হয়। তাহলে যদি বলে অ্যামালগাম কাকে বলে, তুমি বলবে ধাতু সংকরের, ধাতু সংকরের একটি উপাদান যদি পারদ হয় তাকে অ্যামালগাম বলে, তাই তো? এই অ্যামালগামকে আর একটা নামও আছে, মনে রাখবে, সেটা হচ্ছে অ্যামালগাম হচ্ছে পারদ সংকর। কারণ ভালো করে বোঝো, পারদ তো আর একটা জিনিস দিয়ে তৈরি হচ্ছে না, দুটো জিনিস দিয়ে তৈরি হচ্ছে। এই দুটো জিনিস কি হচ্ছে, সেই জিনিস আমি বলি। এগুলোর ব্যবহার যদি বলি, ক্লিয়ার করে দিচ্ছি। ব্যবহার কী কী ব্যবহার? দাঁতের চিকিৎসায়, দাঁতের চিকিৎসায় ব্যবহার করা হয় এজি, এইচজি। এজি বলতে সিলভার, আর হচ্ছে এইচজি বলতে পারদ। এ দেখো পারদ উপস্থিত, তাহলে দাঁতের চিকিৎসায় ব্যবহার করা হবে। আয়না তৈরিতে, আয়না তৈরিতে, আয়না তৈরিতে কী ব্যবহার করা হয়?
SnHg। Sn মানে হচ্ছে SnHg। Sn বলতে টিন, আর তার সাথে পারদ ব্যবহার করা হবে আয়না পরিস্থিতিতে। এছাড়া তড়িৎদ্বার রূপে ব্যবহার করা হয়, কী ব্যবহার করা হয়? ZnHg। অর্থাৎ তিনটেরই প্রধান উপাদান দেখো Hg আছে। এই Hg থাকার জন্য, অর্থাৎ তিনটের প্রধান উপাদান Hg, অর্থাৎ দুটো ধাতু মেশানো হচ্ছে, তাই এটাকে সংকর ধাতু বলা হচ্ছে। আবার এর মধ্যে Hg, Sn, Zn এই ধরনের ধাতু মেশানো হচ্ছে, সেই জন্য এটাকে বলা হয় পারদ সংকর। পারদ সংকর ব্যবহারের সময় তাহলে পারদ সংকর ব্যবহার করা হচ্ছে। আচ্ছা, এই অবধি আজকে টপিক। নেক্সট টপিক খনিজ আকরিক নিয়ে আমরা পরবর্তী ভিডিওতে দেখা করছি। আজকে এই অবধি, ধন্যবাদ। পরবর্তী ভিডিওটা দেখবে, চেক করবে এবং বাড়িতে এইগুলো নিয়ে ভালো করে বাড়িতে পড়বে।